এশিয়াতে তখন ভারত এবং চীনের মধ্যে 1962 সালের যুদ্ধ চলছে। অন্যদিকে উত্তর আমেরিকা মহাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ প্রথম পারমাণবিক বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পথে। মুখোমুখি পরমাণু শক্তিধর আমেরিকা এবং রাশিয়া অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়ন। বিশ্বের অন্যান্য দেশও দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ গেল আমেরিকার পক্ষে, আবার কেউ গেল সোভিয়েত ইউনিয়নের পক্ষে। মূলত কিউবায় সোভিয়েত ইউনিয়নের মিসাইল স্থাপনকে কেন্দ্র করে এই সংকটের সৃষ্টি হয়েছিল। তো কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জন এফ কেনেডি, ফিডেল ক্যাস্ট্রো এবং নিকিতা ক্রুশ্চেভের কী ভূমিকা ছিল, শেষ পর্যন্ত এই সংকটের কী পরিণতি হয়েছিল, সব কিছু দেখে নেব এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথমেই মানচিত্রে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং কিউবার অবস্থান দেখে নেব। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে এটি হলো বাংলাদেশ, আর সবুজ অংশটি দেখতে পাচ্ছেন সেটি হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন, সংক্ষেপে ইউএসএসআর। আর এই কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হলো যুক্তরাষ্ট্র, এটিও যুক্তরাষ্ট্রের অংশ। আর এখানে হলো কিউবা, এই ছোট দেশটি হলো কিউবা। তো এখানে সোভিয়েত ইউনিয়নকে দেখতে পাচ্ছেন। বর্তমানের এই 15টি রাষ্ট্র মিলে একসময় সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। এটি হলো বর্তমান রাশিয়া, এই লাল অংশটি হলো বর্তমান রাশিয়া। বর্তমান রাশিয়া সহ আরও 14টি দেশ মিলে এই সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের জন্ম হয়। তো সোভিয়েত ইউনিয়ন কেন গঠিত হয়েছিল, কেনই বা ভেঙে গেল, সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন কিউবাকে, যুক্তরাষ্ট্রের একদম কাছে, এটি হলো যুক্তরাষ্ট্র। এদিকে আছে মেক্সিকো উপসাগর, এদিকে আছে আটলান্টিক মহাসাগর, এদিকে আছে ক্যারিবিয়ান সাগর। কিউবার আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে আছে বাহামাস, এদিকে আছে হাইতি, এখানে আছে ডোমিনিকান রিপাবলিক, এখানে আছে জ্যামাইকা, এদিকে মেক্সিকোকে দেখতে পাচ্ছেন, তারপর আছে বেলিজ, তারপর আছে হন্ডুরাস, তারপর এদিকে নিকারাগুয়া, এটি হলো পানামা। আর এদিকে হলো দক্ষিণ আমেরিকার দেশগুলো, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, আরও নিচের দিকে। তো এখন আমরা 3টি দেশ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। কিউবার আয়তন 1,09,884 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 1,11,93,470 জন। আর এটি স্বাধীনতা লাভ করে 1902 সালে। এর রাজধানী হাভানা। আর ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, তার আয়তন ছিল 2,24,02,200 বর্গ কিলোমিটার। পৃথিবীর সব থেকে বড় দেশ ছিল এটি। বর্তমানে রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ। এর জনসংখ্যা 28,67,30,819 জন ছিল। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1922 সালে, ভেঙে যায় 1991 সালে। এর রাজধানী ছিল মস্কো, যেটি বর্তমানে রাশিয়ার রাজধানী। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা 32,82,39,523 জন। আর এটি যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে 1776 সালে। এর রাজধানী ওয়াশিংটন ডিসি। তো ওই সময় ওই 3টি দেশের প্রেসিডেন্ট কারা কারা ছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। উনি 61 থেকে 63 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, পরে ওনাকে হত্যা করা হয়, অর্থাৎ প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনাকে হত্যা করা হয়। আর কিউবার প্রেসিডেন্ট তখন ফিডেল ক্যাস্ট্রো। ফিডেল ক্যাস্ট্রো 1959 থেকে 2008 সাল পর্যন্ত কিউবাকে শাসন করেছেন। আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। উনি 1953 থেকে 1964 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছিলেন। তো গত পরশুর খবর যে ফিদেল কাস্ট্রোর ভাই রাউল কাস্ট্রো ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ ফিদেল কাস্ট্রো ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর তার ভাই রাউল কাস্ট্রো কিউবার ক্ষমতায় এসেছিলেন। 16 এপ্রিল 2021 তিনিও ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তো কিউবার এই মিসাইল সংকট জানতে হলে এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তার মানে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ সম্পর্কে আমাদের জানতে হবে। স্নায়ুযুদ্ধ নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, এখানে অল্প করে আলোচনা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945 সালের পর পৃথিবীর বেশিরভাগ দেশ আদর্শগতভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে কমিউনিজম বা বামপন্থী দেশগুলো এবং অন্যদিকে ক্যাপিটালিজম বা গণতন্ত্রপন্থী দেশগুলো। কমিউনিস্ট দেশগুলোর নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর ক্যাপিটালিস্ট দেশগুলোর নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র বা আমেরিকা।
আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন সবসময় একে অপরের বিরুদ্ধে লেগে থাকত। সামরিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতিযোগিতা ছিল সবসময়। অন্যান্য দেশগুলোকেও তারা নিজেদের দিকে টেনে নিত। তারা বলতো যে আমার পক্ষে আসো, আমি তোমাকে টাকা পয়সা দেব এবং নিরাপত্তাও দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারের যে দেশগুলো আছে এরা ছিল যুক্তরাষ্ট্রের পক্ষে, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল এদিকে চায়না ছিল, এদিকে ছিল ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, তারপর এদিকে ছিল উত্তর কোরিয়া। ইউরোপেও কয়েকটি দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষে। তো আমরা দেখতে পেলাম যে এভাবে পুরো বিশ্ব মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এই বিভাজন ভালো করে দেখা যাচ্ছিল। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ইউরোপের এই দেশগুলো ছিল, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপের এই দেশগুলো ছিল। তুরস্কও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিল। তো এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এটি হলো জার্মানি, ইউরোপের একটি দেশ। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এই লাল অংশটি ছিল পূর্ব জার্মানি, আর এটি এবং এটি মিলে হয়েছিল পশ্চিম জার্মানি। অর্থাৎ যুক্তরাজ্য এটি নিয়েছিল, ফ্রান্স জার্মানির এই অংশ দখল করেছিল, যুক্তরাষ্ট্র জার্মানির এই অংশ দখল করেছিল। অর্থাৎ পশ্চিম জার্মানি চলে গেল গণতন্ত্রপন্থী বা ক্যাপিটালিস্ট দেশগুলোর অধীনে, অন্যদিকে পূর্ব জার্মানি চলে গেল বামপন্থী বা কমিউনিস্ট দেশের অধীনে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অধীনে। তো এটি নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানেও সোভিয়েত ইউনিয়ন চাইতো যে পশ্চিম জার্মানিকে দখল করে নিতে, আর যুক্তরাষ্ট্র সহ এই দেশগুলো চাইতো যে পূর্ব জার্মানিকে দখল করে নিতে, যার ফলে সবসময় একটি বিরোধ তাদের মধ্যে লেগেছিল। তবে কিছু উন্নয়নশীল দেশ ছিল, তারা সিদ্ধান্ত নেয় যে কোনো পক্ষে আমরা যাব না, কারণ আমরা উন্নয়নশীল দেশ, আমরা এত শক্তিশালী দেশ না। আমরা কারো পক্ষ অবলম্বন করলে অটোমেটিক্যালি অন্য পক্ষের শত্রুতে পরিণত হব, যার ফলে আমরা কারো পক্ষে যাব না, আমরা নিরপেক্ষ বা নিউট্রাল থাকব। আর এর ফলশ্রুতিতে জন্ম নেয় নন অ্যালাইন্ড মুভমেন্ট বা নেম নামে এক আন্তর্জাতিক সংগঠন। তো আমরা শুরুতেই বলেছি যে কিউবাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র রাখার ফলে এই সংকটের সৃষ্টি হয়েছিল। এখন প্রশ্ন হলো যে সোভিয়েত ইউনিয়ন কেন কিউবাতে ক্ষেপণাস্ত্র রেখেছিল? কারণ হলো কিউবাতে যুক্তরাষ্ট্র বারবার গোপন হামলা চালিয়েছে। কিন্তু কেন? তো আমরা জানি যে কিউবা প্রথমে স্পেনের উপনিবেশ ছিল, পরে স্পেন কিউবাকে আমেরিকার কাছে দিয়ে দেয়। পরে কিউবা আমেরিকার কাছ থেকে 1902 সালে স্বাধীনতা লাভ করে। এরপর 1953 থেকে 1959 সাল পর্যন্ত কিউবাতে বিপ্লব সংগঠিত হয়। কমিউনিজমের আদর্শে উজ্জীবিত হয়ে ফিডেল ক্যাস্ট্রো, তার ভাই রাউল ক্যাস্ট্রো, চে গুয়েভারার নেতৃত্বে আমেরিকা সমর্থিত বাতিস্তা সরকারকে উৎখাত করে বামপন্থী বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়। তো ফিডেল ক্যাস্ট্রো, রাউল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারার দলের নাম ছিল 26 জুলাই মুভমেন্ট। তো এই 5 বছর ধরে লড়াইয়ের ফলে বাতিস্তা সরকারের পতন ঘটে, অর্থাৎ তখনকার কিউবান সরকারের পতন ঘটে, এবং এই ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে বিপ্লবী সরকার, বামপন্থী বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়, যার ফলে যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরোপ করে এবং যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ফিডেল ক্যাস্ট্রোকে। বলেন তো উনি কে? ওনার অনেক টি শার্ট এবং টুপি পাওয়া যায় মার্কেটে, অনেক বিখ্যাত। ফিডেল ক্যাস্ট্রোকে দেখতে পাচ্ছেন। তো কিউবাতে যখন বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তো আমেরিকার মাথা নষ্ট হয়ে গেল, কারণ আমরা দেখেছি যে তখন স্নায়ুযুদ্ধ চলছিল, যে যুক্তরাষ্ট্র চায় না যে তার অধীনে থাকা দেশগুলোতে কমিউনিজম আসুক, এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন চাইতো না যে তার অধীনে থাকা দেশগুলোতে গণতন্ত্র বা ক্যাপিটালিজম আসুক। যার ফলে যুক্তরাষ্ট্র বারবার এই কিউবার উপর হামলা চালালো, গুপ্ত হামলা, যাতে করে ক্যাস্ট্রোকে মেরে ফেলে বা তাকে ক্ষমতা থেকে সরিয়ে ওইখানে গণতন্ত্র বা ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করা যায়। তো গণতন্ত্র আর ক্যাপিটালিজম এক জিনিস না। গণতন্ত্র কি, ক্যাপিটালিজম কি, কমিউনিজম কি, সেটি নিয়েও ভিডিও বানানোর ইচ্ছা আছে, হয়তো সামনে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কথিত আছে যুক্তরাষ্ট্র প্রায় 638 বার চেষ্টা করেছে ফিডেল ক্যাস্ট্রোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এতবার চেষ্টা করেছে কিনা জানি না, তবে অনেকবার, অসংখ্যবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র এই ফিডেল ক্যাস্ট্রোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে এবং কিউবাতে গণতন্ত্র আনতে বা বামপন্থী সরকারের পতন ঘটাতে, কিন্তু কখনোই পারেনি। তার নাকের ডগায় কিউবা একটি বামপন্থী দেশ হিসেবে রয়ে গিয়েছিল এবং এখনো আছে। তো যেহেতু যুক্তরাষ্ট্র বারবার কিউবাকে আক্রমণ করেছিল, গুপ্ত হামলা করছিল কিউবার উপর, যার ফলে কিউবার দিকে হাত বাড়িয়ে দেয় বামপন্থী দেশগুলোর নেতৃত্বে থাকা সোভিয়েত ইউনিয়ন। তো কিউবাকে সাহায্য করতে গিয়ে কেন মিসাইল ব্যবহার করতে হলো?
তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হলো সোভিয়েত ইউনিয়ন, এটি হলো যুক্তরাষ্ট্র, আর এটি হলো কিউবা। তো 1962 সালে দুই দেশই পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, কিন্তু তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল এগুলো এত উন্নত ছিল না। বিশেষ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এত উন্নত ছিল না, যার ফলে এত দূর থেকে যুক্তরাষ্ট্রের উপর হামলা করাটা তার জন্য কষ্টসাধ্য ছিল, কারণ তার মিসাইলগুলো এত সক্ষম ছিল না বা এত কার্যকর ছিল না, যার ফলে এত দূর যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কিউবার ক্ষেপণাস্ত্র, আর অন্যদিকে এগুলো ছিল যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র। বেশি দূরত্ব অতিক্রমকারী মিসাইলগুলো বেশি কার্যকর ছিল না, কিন্তু মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো কার্যকর ছিল, যার ফলে সোভিয়েত ইউনিয়ন কিউবাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমার এখানে ক্ষেপণাস্ত্র রেখে দেই তাহলে এখান থেকে খুব সহজেই যুক্তরাষ্ট্রকে কি করতে পারবো, হামলা করতে পারবো, বা যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রের ভয়ে তোমার উপর আর হামলা চালাবে না। আর ফিডেল ক্যাস্ট্রো ছিল বেশি আদর্শবাদী, ওনার কথা ছিল যে সারা বিশ্বে যে করেই হোক বামপন্থা বা কমিউনিজম আনতে হবে, যার ফলে উনি চাইতেন যে প্রয়োজনে কিউবা ধ্বংস হয়ে যাক, তারপরেও সারা বিশ্বে বিপ্লব হোক এবং কমিউনিজম আসুক। যার ফলে উনি কোনো ধরনের চিন্তাভাবনা না করেই ওই প্রস্তাবে রাজি হন, এবং উনার আগ্রহটাই বেশি ছিল যে কিউবাতে ক্ষেপণাস্ত্র রাখার। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিউবাতে যদি ক্ষেপণাস্ত্র রাখা হয় তাহলে পুরো কানাডা সহ যুক্তরাষ্ট্র সহ সম্পূর্ণ এলাকা সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে। তো যেই কথা সেই কাজ, কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো এবং সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভ মিলে সিদ্ধান্ত নিলেন যে কিউবাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। সেপ্টেম্বর 1962 সাল কিউবাতে কি করা হলো, ক্ষেপণাস্ত্র নিয়ে আসা হলো সোভিয়েত ইউনিয়ন থেকে। কিন্তু এত গোপনে এই কাজটি করা হলো যে যুক্তরাষ্ট্র প্রথম দিকে এটির কিছুই বুঝতে পারলো না। তো এখানে দেখতে পাচ্ছেন সারা কিউবা জুড়ে এই সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র স্থাপন করা হলো বা মোতায়েন করা হলো, আর এটি হলো যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রের একদম দরজায় চলে আসলো কে, সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র। তো এখানে দেখতে পাচ্ছেন 5ই সেপ্টেম্বর 1962 সালের অবস্থা, অর্থাৎ এই জায়গাগুলোতে কি করা হয়েছিল, ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছিল। তো কিউবাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র স্থাপন হয়ে গেল, মোতায়েন হয়ে গেল। এখন যুক্তরাষ্ট্র কিভাবে জানলো? তো যুক্তরাষ্ট্র টহল বিমান দিয়ে কিউবার উপর দিয়ে টহল দিত, অর্থাৎ সে সবসময় খেয়াল রাখতো যে কিউবাতে কি হচ্ছে না হচ্ছে। 14ই অক্টোবর 1962 সালে যুক্তরাষ্ট্রের U-2 গোয়েন্দা বিমান প্রথম কিউবাতে মিসাইল দেখতে পায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মিসাইল স্থাপনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে যুক্তরাষ্ট্র কি করলো? তো এটা দেখে তো যুক্তরাষ্ট্রের মাথা নষ্ট। আমরা এখন হয়তো বুঝতে পারছি না যে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তখন কি ধরনের বিরোধ ছিল, মারাত্মক ধরনের বিরোধ ছিল, যার ফলে যুক্তরাষ্ট্র ভাবলো যে এখন তো যুদ্ধ ছাড়া আর গতি নাই। যেহেতু আমিও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে প্রথম পারমাণবিক বিশ্বযুদ্ধ এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন জন এফ কেনেডি, উনি তখন কি করলেন, একটি কমিটি গঠন করলেন এক্সকম নামে। তার উপদেষ্টা এবং সরকারি বড় বড় কর্মকর্তাদেরকে নিয়ে তাদের কাজ হলো তাকে উপদেশ দেয়া, এই ব্যাপারে অ্যাডভাইস করা। তো এই সদস্যরা এবং ডিফেন্স সেক্রেটারি জন এফ কেনেডিকে 3টি অপশান দিল, যে 3টি অপশান আছে আপনার সামনে। প্রথম অপশান হলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে এটার সমাধান করা। দ্বিতীয়টা হলো যে কিউবাকে চারদিক থেকে ঘিরে ফেলা, যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলা, কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, কিউবাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, বিচ্ছিন্ন করে ফেলা। তৃতীয় অপশান হলো যে কিউবার যে জায়গায় মিসাইল আছে সেগুলোতে হামলা করে সেগুলো ধ্বংস করে দেয়া। অর্থাৎ প্রথমটি ছাড়া পরের দুইটি করলেই যুদ্ধের আশঙ্কা, কারণ আমরা জানি যে কোনো দেশকে এইভাবে ব্লকেড দেয়া যায় না, কারণ আন্তর্জাতিক আইনে সেটি অ্যাক্ট অফ ওয়ার। আর যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইউরোপে প্রথম হামলা হবে কোথায়? পশ্চিম জার্মানিতে। কারণ আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব জার্মানি দখল করে রেখেছে, সে চায়, সে পশ্চিম জার্মানিকেও চায়, কিন্তু পশ্চিম জার্মানি কার অধীনে? যুক্তরাষ্ট্রের অধীনে, যার ফলে ইউরোপেও একটা সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এটা কনফার্ম। সবকিছু বিবেচনা করে জন এফ কেনেডি এই নেভাল কোয়ারেন্টাইনের অপশানটাকেই বেছে নিলেন, অর্থাৎ কিউবাকে সব দিক থেকে ঘিরে ফেলা। তো দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজ দিয়ে কিউবাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। এখানে এগুলো হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, এদিকেও, এদিকেও, এগুলোও, এখানেও। তো এখন আমরা দেখে নেব যে এরপরে কি হলো।
22 অক্টোবর জন এফ কেনেডি 18 মিনিটের একটি টেলিভিশন ভাষণ দেন। সেখানে উনি জাতির উদ্দেশ্যে বলেন যে আমরা এখন এক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে, কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সোভিয়েত ইউনিয়ন। তো এরপর জন এফ কেনেডি নিকিতা ক্রুশ্চেভকে একটি চিঠি লিখেন। চিঠি লিখে উনি ক্রুশ্চেভকে বোঝাতে চেষ্টা করেন যে দেখেন, এই সময় আপনিও পারমাণবিক শক্তিধর দেশ, আমিও পারমাণবিক শক্তিধর দেশ, কারণ এটি হলো পরমাণুর অস্ত্রের যুগ। একবার যদি ঝামেলা লেগে যায় বা একবার যদি যুদ্ধ লেগে যায়, একটি পারমাণবিক বোমা ছুটে যায়, তাহলে পুরো দুনিয়া কি হয়ে যাবে? পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। তো এরপরে ক্রুশ্চেভ জন এফ কেনেডিকে চিঠি লিখেন। উনি বলেন যে আমি তো এমনিতেই ওই কিউবার নিরাপত্তার জন্য আমি এগুলো স্থাপন করেছি, আপনার এতে কি নেই, কোনো ভয় নেই, আমি আপনার উপর মিসাইল ছাড়বো না। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও কি করলো? তার সাবমেরিনগুলো কিউবার দিকে পাঠালো। কি করার জন্যে? এই নেভাল ব্লকেড, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে নেভাল ব্লকেড দিবে সেটি ভাঙার জন্যে। চিন্তা করে দেখেন কোন অবস্থায় যাচ্ছে, অর্থাৎ যুদ্ধকে কোনোভাবেই আটকানো যাবে না, এমন পরিস্থিতি তখন। জন এফ কেনেডি এখানে মোটামুটি ম্যাচিউর ব্যবহার করছেন। নিকিতা ক্রুশ্চেভ এবং ফিডেল ক্যাস্ট্রো দুজনেই খুব অ্যাগ্রেসিভ ছিলেন। ফিডেল ক্যাস্ট্রো তো আরও বেশি অ্যাগ্রেসিভ। উনি বারবার নিকিতা ক্রুশ্চেভকে বলছিলেন যে হামলা করেন, আমেরিকার উপর হামলা করেন, প্রথমে আপনি হামলা করেন আমেরিকার উপর। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 26 অক্টোবর ক্যাস্ট্রো নিকিতা ক্রুশ্চেভকে বলে যে প্রথম আপনি যুক্তরাষ্ট্রের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে দেন। কিন্তু নিকিতা ক্রুশ্চেভ ক্যাস্ট্রোর কথা শুনে নাই। উনি পরে জন এফ কেনেডিকে একটি চিঠি লিখে, কারণ নিকিতা ক্রুশ্চেভও বুঝতে পারছিল আস্তে আস্তে যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সোভিয়েত ইউনিয়নও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু পরের দিন কিউবার আকাশে থাকা যুক্তরাষ্ট্রের একটি বিমানকে গুলি করে ধ্বংস করে দেওয়া হয় এবং এর পাইলট মারা যায়, যার ফলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যায়। কিন্তু জন এফ কেনেডি পরে নিকিতা ক্রুশ্চেভের সাথে যোগাযোগ করে বুঝতে পারেন যে এটি আসলে সোভিয়েত ইউনিয়নের কাজ ছিল না, এটি ছিল কিউবার কাজ। কিউবা খুব বেশি করে চাচ্ছিল যে যুদ্ধ লেগে যাক, যার ফলে সে নিজেই গুলি করে যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংস করে দিয়েছে, এটি সোভিয়েত ইউনিয়ন করেনি। পরে নিকিতা ক্রুশ্চেভ আরও নমনীয় হয়ে যায় এবং উনি বলে যে আমরা একটি শর্ত দিচ্ছি, এই শর্ত মানলে আমরা এই ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে নেব কিউবা থেকে। শর্তটি কি? শর্ত হলো যে যুক্তরাষ্ট্রের মিসাইল অনেক আগে থেকেই মোতায়েন ছিল তুরস্কে। তো নিকিতা ক্রুশ্চেভ বলল যে আপনি যদি তুরস্ক থেকে এই মিসাইলগুলো নিয়ে নেন, প্রত্যাহার করে নেন, তাহলে আমিও কিউবা থেকে এই মিসাইলগুলো সরিয়ে নেব। এখানে হলো রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন এই পর্যন্ত, আর এটি হলো তুরস্ক। তো জন এফ কেনেডি সোভিয়েত ইউনিয়নকে বলেন যে তুরস্ক থেকে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে নেব, কিন্তু এটা পাবলিকের সামনে আনা যাবে না, অর্থাৎ গোপনে আমরা তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে নেব, তুমিও কিউবা থেকে তোমার ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে নাও। তো এভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে, অর্থাৎ প্রথম পারমাণবিক বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী বেঁচে গিয়েছিল। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি, অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।